যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কুলে শুয়ে গল্প শুনতে জানে না। আসসালামু আলাইকুম, আমি সাবিনা সিরাজ। আজ প্রতিভা প্রকাশ গ্রুপ থেকে লাইভে এসেছি। কবির কণ্ঠে কবিতা পাঠ পর্ব ৯৫। প্রতিভা প্রকাশ ফেসবুক গ্রুপের নিয়মিত আয়োজন কবির কণ্ঠে কবিতা পাঠ। লাইভ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। প্রতিভা প্রকাশ গ্রুপের সম্মানিত সভাপতি, সকল এডমিন, মডারেটর, কবি, লেখক এবং সকল সদস্যদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি মঈন মুরসালিন ভাইকে আমাকে এই গ্রুপে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমি কিছুটা সময় আপনাদের সাথে থাকব কবিতা, কথা এবং আড্ডায়। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমি আমার পছন্দের কিছু কবিতা শোনাবো এবং এই গ্রুপের কিছু কবিদের কবিতা শোনাবো। যদিও অনুষ্ঠানটির নাম কবির কণ্ঠে কবিতা পাঠ, আমি আজকে আমার পছন্দের কবিদের কবিতা পাঠ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। মঈন মুরসালিন ভাইকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভাইয়া। হালিম নাজমুল ভাই, চমৎকার শুরু, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন প্রতিভা প্রকাশ একটু পরিচিতি আমি করব আপনাদের সাথে। প্রতিভা প্রকাশ পরিচিতি একটু আমরা জেনে নেই প্রতিভা প্রকাশ সম্পর্কে। মানসম্মত ও নির্ভুল গ্রন্থ প্রকাশ সবসময় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বুকে ধারণ করে তারুণ্যের প্রেরণায়, ঐতিহ্যের চেতনায় এই স্লোগানকে সামনে নিয়ে ২০০৯ থেকে বাণিজ্যিকভাবে প্রতিভা প্রকাশ প্রকাশনায় নিয়মিত কাজ করে যাচ্ছে। সূচনা লগ্ন থেকে প্রমিত বানান রীতিতে মানসম্মত বই বের করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সময়ের ধারাবাহিকতায় খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকদের ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, থ্রিলার, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সায়েন্স ফিকশন, শিশু সাহিত্য ইত্যাদি বিভিন্ন বিষয়ের ৫ শতাধিক বই প্রকাশ করেছে। বাংলাদেশ ছাড়াও প্রবাসী বাঙালিদের বইও প্রকাশিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। ২০০৯ থেকে নিয়মিতভাবে অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে। এছাড়াও বিভাগীয় ও জেলাভিত্তিক বইমেলা, স্কুল মেলা, কলকাতা বইমেলার প্রতিভা প্রকাশ অংশগ্রহণ করে থাকে। শুধু তাই নয়, সারা বছরই কলকাতায় প্রতিভা প্রকাশের বই পাওয়া যায়। প্রতিভা প্রকাশ শুধু একটি প্রকাশনা প্রতিষ্ঠানই নয়, একটি সাহিত্য সংগঠনও। নিয়মিত সাহিত্য সভার পাশাপাশি বই ও সাহিত্য নিয়ে নানামুখী কর্মসূচি নেওয়া হয়ে থাকে। সময়ের ধারাবাহিকতায় প্রতিভা প্রকাশ ফেসবুক গ্রুপে নিয়মিত আয়োজন হয় কবির কণ্ঠে কবিতা পাঠ। সকল ভিজুয়াল কার্যক্রম প্রদর্শনের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিভা প্রকাশ ইউটিউব চ্যানেল। বাহ, খুব সুন্দর। আমার পক্ষ থেকে প্রতিভা প্রকাশ গ্রুপের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। নাফি নাজমুল ভাই খুব ভালো দেখছেন, অনেক ধন্যবাদ। কবিতা মানুষের মনকে আলোকিত করে, প্রফুল্ল করে, প্রশান্তি দেয়, মনকে ভালো রাখে। যারা কবিতা ভালোবাসে তারা কখনো অন্যায় করতে পারে না। এই করোনাকালীন সময়ে কবিতা আবৃত্তি আমাদের প্রাণ ফিরিয়ে দিয়েছে। কবিতা বর্তমান বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এবং আবৃত্তি চর্চার মাধ্যমেই সেই কবিতার আলো ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। কবিরা কবিতা লিখেন তাদের মনের মাধুরী দিয়ে, আবেগ দিয়ে, আর আবৃত্তি শিল্পীরা তাদের কণ্ঠে নিয়ে তা মানুষের সামনে তুলে ধরেন, জনপ্রিয় করে তোলেন। কবি না থাকলে কবিতার সৃষ্টি হতো না। তাই আমি এই অনুষ্ঠানের শুরুতেই বিশ্বের যত কবি আছেন তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমার সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রোগ্রামটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর পরেও যারা প্রোগ্রামটি দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আশা করি আমার সাথেই থাকবেন। আমি তাহলে আমার প্রথম পরিবেশনাটি শুরু করছি। আমি প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আমার আজকের কবিতা শুরু করছি। প্রথমেই আমি আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মুড়ে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারেরও বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখনো পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার পানে বহিয়া চলিছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আচ্ছা, রুবেল হাবিব, সুন্দর শুরু, ধন্যবাদ। আমি এখন যদি সবার কমেন্টসগুলোর উত্তর নাও দিতে পারি, পরে আমি অবশ্যই দেখব সবার কমেন্টসের উত্তর দিব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। হালিম নাজমুল ভাইয়া লিখেছেন, চমৎকার আবৃত্তি, অনেক ধন্যবাদ। আমি আসলে সবার কমেন্টসগুলো পুরোপুরি দেখতে পাচ্ছি না, উপরে উঠে যাচ্ছে তো। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর আবৃত্তি এক ভাইয়া বলেছেন, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এবারে আমি এ মাসের 7 তারিখেই ছিল কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের 86তম জন্মদিন। আমি কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবারে আমি আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় কবিতাটি। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে
পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট মনে হলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, বেশ জিতেছিস তো মাইরি। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ এখানে বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু ছোট্ট একটা দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে আমি একা। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ধন্যবাদ। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। জাহানারা রেখা আপু দেখছেন, ধন্যবাদ আপু। মঞ্চ আবৃত্তি, অনেক ধন্যবাদ। আরও অনেকেই আছেন আমার সাথে। হালিম নাজমুল, চমৎকার আবৃত্তিতে মুগ্ধ হচ্ছি, অনেক ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবারে আমি আবৃত্তি করছি কবি পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আমার অনেক পছন্দ এই গল্পটা, অনেক ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে। আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, উঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ। গীতা আপু দেখছেন, লিখেছেন সুন্দর, ধন্যবাদ আপু। অনেক বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, এবারে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা আবৃত্তি করছি, কৃপণ।
রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখিরি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখনই কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দেইনি আমার সকলে শূন্য করে। ধন্যবাদ। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবারে আমি আমার অনেক পছন্দের একটি কবিতা আপনাদের শোনাব। কবি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। আবৃত্তি করছি মেঘবালিকার জন্য রূপকথা, কবি জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শুনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে। শুনবো না যা, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখব তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তবে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ ভূত চাপল আমার মাথায়। ছুটে গেলাম ছেলেবেলার সেই মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। হঠাৎ এরই মধ্যে একজনকে মনে হলো অন্যরকম। এগিয়ে গিয়ে বললাম তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলল, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় আমায় চুল থেকে নখ পুরো ভিজিয়ে দিয়ে অন্যান্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়। মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে। আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়।
বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি আছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম গহন বনে। একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে কাছে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সেই রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। বৃষ্টি এলো এই খাতার উপর, বৃষ্টি এলো আমার আজীবনের লেখার উপর, বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি, কবির জন্যে এই অরণ্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে। সেই যেখানে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায় না, সেই যেখানে কেউ যায় না কোনো দিন। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক নেচে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী, মেঘ বালিকা। ধন্যবাদ। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ইকবাল হোসেন ভাই চমৎকার আবৃত্তি, আরেক ভাই লিখেছেন দারুণ কণ্ঠে দারুণ কবিতা, অসংখ্য ধন্যবাদ। মেঘবালিকা আমার সই, খুব পছন্দের। পাপড়ি দত্ত, বাহ আপু কি সুন্দর বলেছেন, মেঘবালিকা আমার সই। আহা, অনেক সুন্দর আবৃত্তি। মৃণালকান্তি ভাইয়া লিখেছেন, ধন্যবাদ ভাইয়া। এবার আমি যে কবিতাটি আবৃত্তি করব, কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের
বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জীবনের রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। ধন্যবাদ। অনেক বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছেন, অনেক কমেন্টস করছেন। আমি হয়তো সবার কমেন্টসগুলো পড়তে পারছি না, কিন্তু আমি অবশ্যই সবগুলো কমেন্টস পরে পড়ব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। বনলতা সেন একদা বুড়িগঙ্গা দেখতে এসেছিল। বা মঈন মুরসালিন ভাই কি সুন্দর লিখেছেন। এক ভাইয়া লিখেছেন চমৎকার কণ্ঠস্বরে অনন্য আবৃত্তি। ধন্যবাদ ভাইয়া। এবারে আমি ভাবছি আমি প্রতিভা প্রকাশ গ্রুপের আমাদের অনেক প্রিয় প্রিয় কবি আছেন, আমি তাদের কিছু কবিতা পড়তে চাচ্ছি। এবার আমি পড়ছি কবি মঈন মুরসালিন ভাইয়ের জাদুর খাতা। রাত্রি নীরব, ঘুমিয়েছে সব, একলা জেগে আছি। হঠাৎ করেই চাঁদ মামাটা হলো কাছাকাছি। অবাক ব্যাপার, চাঁদের ভিতর দেখছি আমি এ কি। চাঁদের বুড়ি হাত ইশারায় ডাকছে আমায় দেখি। কাছে যেতেই চাঁদ বুড়িটা ধরিয়ে দিল খাতা, বলল হেসে, একে দেখাও ফুল পাখি আর পাতা। খাতার মাঝে যেই ছোঁয়ালাম রং ভেজানো তুলি, উঠল হেসে পাখির ছানা আর যত ফুলগুলি। অবাক হলাম কাণ্ড দেখে, হচ্ছে এসব কি? বলল বুড়ি, জাদুর খাতা, তাও বোঝো না? ছি, জাদুর খাতা নিয়েই আমার কাটছে এখন বেলা। চাঁদের বুড়ি আর আসে না, হয় না তো আর খেলা। বাহ, খুব সুন্দর মঈন ভাইয়া, অনেক সুন্দর আপনার কবিতাটা। জাদুর খাতা অনেক সুন্দর ছিল। এবারে আমি আবৃত্তি করছি প্রতিভা প্রকাশ গ্রুপেরই আরেকজন কবি, একটু আবেগ। কবিতার নাম একটু আবেগ, আর লিখেছেন মোহাম্মদ আলমগীর হুসাইন। আমি কবি নই, কিন্তু হতে কতক্ষণ। আমিও তো এই বাংলারই সন্তান, যে বাংলার মাটি কাজী নজরুলের গায়ে। আমিও তো সেই মাটিরই মানুষ, যে বাংলার তিনি চিরপ্রেমিক। আমিও তার এক কিশোর প্রেমিক। সোনালি সবুজ মাঠ ভরা ক্ষেত যার চির চেনা, সেই ক্ষেতেরই আলপথ দিয়ে আমিও কাটিয়েছি পুরো শৈশব বেলা। আমিও তো দেখেছি বর্ষাকালের থই থই পানি, শরৎকালের সাদা মেঘের ভেলা, গ্রীষ্মকালের আম কাঁঠাল কাঠফাটা রোদ, সেই সাথে প্রিয় রঙিন ছবি, প্রাণোজ্জ্বল গ্রামীণ বৈশাখী মেলা। আমি তো আরও দেখেছি, কত কিছুই জানি, কিন্তু এই জানা যে অতি ক্ষুদ্র। এই ক্ষুদ্র জ্ঞানে কি কবি হওয়া যায়? তাতে কি, আমি তো আমার কাছে কবি, নিজের কাছে বিশাল এক কিশোর কবি। আর প্রকৃতি, সে তো আছেই, সে তো জানে আমি তার কতটা প্রেমী। সে তো আমার জায়গা দিয়েছে, সে তো আমায় জায়গা দিয়েছে তার বিশাল বুকের এক ক্ষুদ্রাংশে। তাই তো আমি বাতাসে কান পেতে শুনতে পাচ্ছি, সু সু শব্দে প্রকৃতি আমায় ডাকছে, এসো এসো হে তরুণ,
এসো হে নবীন কবি, সাহিত্য জগতে তোমায় স্বাগতম। বাহ, খুব সুন্দর লিখেছেন ভাইয়া। মোহাম্মদ আলমগীর হুসাইন ভাই, আপনার কবিতাটি অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। এবারে আমি প্রতিভা প্রকাশ গ্রুপের আরেকটি কবিতা পড়ছি। কবিতাটি হচ্ছে কবি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। নারী তুমি জাগো, ক্ষমতায় নয় আর মর্যাদায়। নারী তুমি জাগো, সম অধিকারে নয়, তোমার নিজস্ব স্বকীয়তায়। নারী তুমি জাগো, বিজ্ঞাপনের পণ্য আর ভোগ্যবাদের প্রাচীর ভেঙে। নারী তুমি জাগো, পুরুষতান্ত্রিক সমাজে ভোগের বস্তু থেকে সম্মানের দাবি নিয়ে। নারী তুমি জাগো, নারীত্বের কোমল সজীব উদারতায়। নারী তুমি জাগো, তোমার অতুলনীয় গুণ আর ভালোবাসায়। নারী তুমি জাগো, নারী তুমি জাগো, জ্ঞান বিজ্ঞান শিল্পকলার চরম উৎকর্ষতায়। নারী তুমি জাগো, তুমিই মা, রাজনন্দিনীও তুমি। তুমি থাকবে, তুমি থাকবে কেন শতাব্দীকাল দাসত্বের শিকল আগলে। নারী তুমি জাগো, অন্তপুরের শিকল পরা শাসন বেরির প্রাচীর ভেঙে। নারী তুমি জাগো, ধর্মীয় বিধানের শাশ্বত সৌন্দর্যের প্রতীক হয়ে। নারী তুমি জাগো, নারী তুমি জাগো, এবার এখনই, আর কেন করো দেরি। সম্মান মর্যাদা অটুট থাকুক যেটুকু আছে বাকি। সম্মান মর্যাদা অটুট থাকুক যেটুকু আছে বাকি। নারী তুমি জাগো, নারী তুমি জাগো। বাহ, খুব সুন্দর। মোজাম্মেল হোসেন ভাইয়া লিখেছেন এই কবিতাটি, অনেক সুন্দর ছিল ভাইয়া, অনেক ধন্যবাদ। এবারে আমি আরেকটি কবিতা পড়ছি প্রতিভা প্রকাশ গ্রুপের। কবিতাটির নাম হচ্ছে নাক ফুলে ঝুলে আছে ঋতুবতী চাঁদ। লিখেছেন কবি মঈন মুরসালিন। একটি ঢিল ছুঁড়ে দিলে কচুরি পানাগুলো সরে গিয়ে যেভাবে পুকুরের অবয়ব ধরা দেয়, তেমনি তুমিও প্রিয় নাকফুল। একদিন মোহনীয় মোমের আলোয় যেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে, তীব্র থেকে তীব্রতর ভালোবাসায় যিশুর মতো ক্রুশবিদ্ধ হয়ে আটকে ছিলাম। জয় পরাজয় শত্রু মিত্র বুঝিয়ে জেনে বুঝে গলায় তুলে নিয়েছি বিষ কাটা। মায়া স্পর্শ টান যেভাবেই শব্দগুচ্ছের ফুল তুলি না কেন, নদীর পাড় ভাঙার মতোই ভেঙে যেতে যেতে ঝুলে গেছি নাক ফুলে। চাঁদ তো ঋতুবতী মহিলার মতোই ইচ্ছায় অনিচ্ছায় লাগাম টেনে ধরে। তবে সূর্যের প্রখর রোদ কি কখনো মুছে দিতে পেরেছে গোলাপের মর্মার্থ? গোলাপ শুধু ফুল নয়, অ্যালকোহলের চেয়েও তীব্র তীক্ষ্ণ তলোয়ার, যে শুধু মাদকতায় নয়, কেটে যায় জীবনের বোধ অনুভূতি আবেগ। কিশোরী বালিকার নাকের ডগায় ছুঁয়ে দেয়া সূর্যের স্পর্শ পুতুলকেও মাটির আদম বানিয়ে দেয়। আদম হেসে হেসে সুরভি বিলায়। ঋতুবতী চাঁদ নিজেকে বিলিয়ে দেয় প্রিয় নাক ফুলে। ঋতুবতী চাঁদ নিজেকে বিলিয়ে দেয় প্রিয় নাক ফুলে। বাহ, খুব সুন্দর ছিল ভাইয়া। মঈন মুরসালিন ভাই, খুব সুন্দর কবিতাটি। নাক ফুলে ঝুলে আছে ঋতুবতী চাঁদ, খুব সুন্দর, অনেক ধন্যবাদ। অনেকেই অনেক কমেন্টস করেছেন, অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। নারী তুমি জাগো,
দারুণ কবিতা, আসলেই দারুণ কবিতা। সুপার মিজান ভাইয়া লিখেছেন, ধন্যবাদ ভাইয়া। মঈন ভাইয়ের নাকফুল, আপনার কণ্ঠে অসাধারণ, অসংখ্য ধন্যবাদ, আমি চেষ্টা করেছি। অনেক সুন্দর ছিল নাকফুলে কবিতাটা, অনেক সুন্দর ছিল ভাইয়া। নাকফুলে ঝুলে আছে ঋতুবতী চাঁদ, অনেক সুন্দর, ধন্যবাদ সুন্দর কবিতাটা দিতে। এবারে আমি আবৃত্তি করছি আমার অনেক পছন্দের একটি কবিতা, কবি শুভ দাশগুপ্তের মেঘ বলল। আপনাদেরও আমি করছি। মেঘ অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি আমার সঙ্গে যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম বাঁধা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙে পড়ব। আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই, তখন আমি যাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ ও কাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে, যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, শ্রাবণ হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। ধন্যবাদ। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, অনেক ধন্যবাদ। রুবেল হাবিব ভাইয়া আছেন, হালিম নাজমুল ভাইয়া আছেন, খুব ভালো হচ্ছে আবৃত্তি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যারা এখন এই লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পরে যারা দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। এবারে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা আবৃত্তি করছি। আমরা জানি রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি, প্রিয় কবি, প্রেমের কবি, আমাদের সবার প্রিয় কবি। আমাদের বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর।
আমি এবার আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতাটি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। সীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ। আবু রাসেল ভাইয়া লিখেছেন, মনোযোগ নিয়ে শুনছি আপু তোমার আবৃত্তি, অসংখ্য ধন্যবাদ। হালিম নাজমুল ভাইয়া লিখেছেন, এত সুন্দর আবৃত্তি হচ্ছে যে আমরা মুগ্ধ হতে বাধ্য, আমরা মুগ্ধ হতে বাধ্য। অনেক ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আজকে অবশ্য মনটা বেশি ভালো নেই, তবু লাইভে এসেছি। আমার বাবা একটু অসুস্থ, সামনের সপ্তাহে হয়তো আমরা আমার বাবাকে অপারেশন করাবো। আমার বাবার একটু হাড়ের প্রবলেম, হাড় ক্ষয় হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, সামনের সপ্তাহে হবে, সবাই দোয়া করবেন। এবারে আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটি কবিতা আবৃত্তি করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে আমি আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, তুমি বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়েলগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখেরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে
বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ধন্যবাদ। কেউ কথা রাখে না আসলে। যারা কথা রাখে তারাই আমাদের কাছে থাকবে, পাশে থাকবে, তারাই আমাদের আপন। এবারে আমি আমার আরেকটি পছন্দের কবিতা আবৃত্তি করছি। আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগবে। কবি আসাদ চৌধুরীর ফাগুন এলেই। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে। তাকে তোমরা কোকিল বলবে? আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা। কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ। ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাদ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে। বলবে তাকে শহীদ মিনার? আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। যেন ফুপুর আরশি, দেখি নিজের মুখ। ফাগুন শেখায় শুধরে লও হে জীবনের ভুলচুক। ফাগুন এলেই একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে। তাকে তোমরা কোকিল বলবে? বলো। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে। বলবে তাকে শহীদ মিনার? বলো। ধন্যবাদ। এবারে আমি অসংখ্য ধন্যবাদ, অনেকেই আমার সাথে আছেন, লাইভ প্রোগ্রামটি উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ। পরে যারা এই প্রোগ্রামটি দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। এবারে আমি আমার অনেক পছন্দের কবি এবং কবিতাটাও আমার অনেক পছন্দের। আমি এবারে যে কবিতাটি আবৃত্তি করছি তার নাম হচ্ছে প্রতীক্ষা, কবি রফিক আজাদ। কবি রফিক আজাদের প্রতীক্ষা কবিতাটি এবারে আবৃত্তি করছি। এমন অনেক দিন গেছে, আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ঝরার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে। কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে, হয়তোবা এভাবেই ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে, কারো অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘুরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না, নুচপিট পানশালা ছাড়া। চল, তোকে দিনাজপুর নিয়ে যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি। বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি। পলা ও আধিয়ারদের জীবন দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কোনো উপাদান পেয়েও যেতে পারিস। তৈরি থাকিস, আমি আসব। আমি অপেক্ষায় থেকেছি।
আমি বন্ধু, পরিচিতজন, এমনকি শত্রুর জন্যেও অপেক্ষায় থেকেছি। বন্ধুর মুখের হাসি আর শত্রুর ছুরির জন্যে অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্যে আমি অপেক্ষায় থাকব না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্ন করে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি এই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আট পৌড়ে, দোতনাহীন, ব্যঞ্জনাবিহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ। অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্য পথপ্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকব। ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনর বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার প্রতীক্ষা তবু ফুরবে না। ধন্যবাদ। অনেক পছন্দের কবিতা এটি আমার। এবারে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করছি, কুয়ার ধারে। কুয়ার ধারে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপটে। মরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ আসে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। ধন্যবাদ। অনেক বন্ধুরা আছেন আমার সাথে, অনেক সুন্দর সুন্দর কমেন্টস লিখেছেন। আমি হয়তো সবার কমেন্টসগুলো এখন পড়তে পারিনি, কিন্তু আমি অবশ্যই সবগুলো কমেন্টস পড়ব এবং উত্তর দিব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি যে কবিতাটি আবৃত্তি করছি, কবি নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে বাড়ালেই পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছুব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শুব। হাত দিয়ে তো ছুব না মুখ, দুঃখ দিয়ে ছুব। তুই কেমন করে যাবি,
ধন্যবাদ। এবারে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা পড়ছি, যাত্রী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি হয়তো আর একটি বা দুটি কবিতা পড়ব, তারপরে হয়তো আমি লাইভটি লিভ করব, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি পড়ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রী কবিতাটি। আছে, আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আঁটি ধান। না হয় হবে ঘেঁষা ঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান, তাই বলি কি ফিরবে তুমি? আছে, আছে স্থান, এসো, এসো নায়ে। ধুলা যদি থাকে কিছু, থাক না ধুলা পায়ে। তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা। সজল নীল জলদ বরণ, বসনখানি গায়ে। তোমার তরে হবে গোঠাই, এসো, এসো নায়ে। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারু নয় জানা। তুমিও গো ক্ষণেক তরে, বসবে আমার তরি পরে। যাত্রা যখন ফুরিয়ে যাবে, মানবে না মোর মানা। এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান? কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান? বলতে যদি না চাও তবে, শুনে আমার কি ফল হবে? ভাবব বসে খেয়া যখন করব অবসান। কোন পাড়াতে যাবে তুমি? কোথা তোমার স্থান? আচ্ছা, এবারে আমি কি আর কটা কবিতা পড়ব? আচ্ছা, কে যেন বলছেন আর 2 মিনিট আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার শেষ পরিবেশনাটি করছি। আমি এবারে আবৃত্তি করছি কবি হেলাল হাফিজের উৎসর্গ কবিতাটি। এটাই আমার শেষ কবিতা। উৎসর্গ, কবি হেলাল হাফিজ। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সঙ্গীতের লীলা? কবিতা কি ছেলে খেলা, অবহেলা রঙিন বেলুন? কবিতা কি নোট বই, 2 in 1, অভিজাত মহিলা সেলুন? কবিতা তো অবিকল মানুষের মতো, চোখ মুখ মন আছে, সেও বিবেক শাসিত। তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত। কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগাড়ি নিয়ে খুলে দেখো, তার সব অনুপরমাণু জুড়ে কেবলই জড়িয়ে আছে মানুষের মৌলিক কাহিনী। মানুষের মতো সেও সভ্যতার চাষাবাদ করে, সেও চায় শিল্প আর স্লোগানের শৈল্পিক মিলন, আর তা ভূমিকা চায় যতটুকু যার উৎপাদন। কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অসুখে, নষ্ট সময় এলে উঠানে দাঁড়িয়ে বলে, পথিক এ পথে নয়, ভালোবাসা এই পথে গেছে। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। ধন্যবাদ। আচ্ছা, এটি ছিল আমার শেষ কবিতা। যারা এতক্ষণ আমার সাথে লাইভটি উপভোগ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকবেন, প্রয়োজন না হলে বাসা থেকে বের হবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
যারা পরে এই লাইভটি দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।